ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেক দিনের মতো আজও একবার তোমাদেরকে সকলকে স্বাগত সহজ ই স্টাডিতে। তোমরা পঞ্চায়েতের জন্য বাংলা ক্লাস করছো। ক্লাস নাম্বার হচ্ছে আজকে 21। তো আজকে আমরা আমরা এর আগে বিশেষণ এবং অব্যয় এই দুটো পদের আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে পদটা আলোচনা করব সেটা হলো বিশেষ্য পদ। আজ আমরা বিশেষ্য পদ এবং সর্বনাম পদ এই দুটো পদই আলোচনা করব। তাহলে আজকে আমরা বিশেষ্য এবং সর্বনাম পদ এই দুটো পদ আলোচনা করব। এবার দেখো, বিশেষ্য পদ বা পদ, একটু বিশেষ্য পদটাকে বলতে গিয়ে যেটা আমার মনে হয় যে তোমাদের সাথে একটু আলোচনা করে নেওয়া, পদ কি? পদ হচ্ছে আমরা যখন একটা বাক্য দেখি, যখন আমরা একটা বাক্য দেখছি, বাক্যর মধ্যে কি হয়, আলাদা আলাদা বিভিন্ন ধরনের কি থাকছে, শব্দ থাকছে, আলাদা আলাদা শব্দ থাকে, তাই তো? এই শব্দগুলো মনের ভাবটাকে প্রকাশ করে। এই মনের ভাব যে প্রকাশ করছে এই শব্দগুলোকে বলা হচ্ছে এক একটা পদ। ঠিক আছে? এবার এই যে শব্দগুলো মনের ভাব প্রকাশ করছে, এই শব্দগুলোতে কি হচ্ছে, পদের সাথে আমরা দেখেছি যে বিভক্তি যুক্ত হয়, পদের সাথে বিভক্তি যুক্ত হচ্ছে। ঠিক আছে, মানে শব্দগুলোর সাথে বিভক্তি যুক্ত হয়ে যখন সেটা মনের ভাবটাকে প্রকাশ করে তখন সেটা আমরা বলে থাকি সেটাকে পদ, তখন সেটাকে আমরা পদের একটা স্তরে নিয়ে যাই। তাহলে কি বললাম আশা করি বুঝতে পারছো যে একটা বাক্যর মধ্যে বিভিন্ন ধরনের শব্দ থাকে, এই প্রত্যেকটা শব্দ মনের ভাবকে প্রকাশ করছে, আর এই মনের ভাবটাকে প্রকাশ করতে গিয়ে মূলত কি হয় যে যখন আমরা মনের ভাবটাকে প্রকাশ করছি এই শব্দগুলো, এই শব্দের সঙ্গে কিন্তু কি হচ্ছে, বিভক্তি যুক্ত হচ্ছে। এই যে শব্দগুলো তার সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে, তবে সেটা কিন্তু পদে পরিণত হচ্ছে। এটা শব্দর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে, শব্দ প্লাস বিভক্তি যুক্ত হয়ে তবে পদ তৈরি করছে। আমরা জানি যে পদ মূলত দুই প্রকার হয়। ঠিক আছে, পদ কি হয়, দুই প্রকার হয়। আজকে যখন আমরা একদম যেহেতু আমরা পদের এই বিষয়টা একদম গোড়া থেকে শুরু করছি, তো একটু দেখো যে পদকে তো আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। নামপদ আর ক্রিয়াপদ, ক্রিয়াপদটা তো সম্পূর্ণ আলাদা, এটা আমি তোমাদের সম্পূর্ণ আলাদা করে পড়াবো। কিন্তু নামপদ যার মধ্যে চারটে পদ আছে, কি কি সেগুলো? বিশেষ্য, বিশেষণ, অব্যয় আর সর্বনাম। ঠিক আছে, যার মধ্যে আমরা ইতিমধ্যে অব্যয় এবং বিশেষণটা পড়ে ফেলেছি। তাহলে একটা হলো বিশেষ্য, একটা হচ্ছে বিশেষণ, একটা হলো অব্যয়, আর একটা হচ্ছে কি না সর্বনাম। আজকে আমাদের পড়ার বিষয় হলো সর্বনাম আর বিশেষ্য। ইতিমধ্যে আমরা বিশেষণ এবং অব্যয়টা অলরেডি পড়ে ফেলেছি। একটা বিষয়, যারা আজকে আমার ক্লাস নতুন দেখছো এবং ক্লাস ভালো লাগছে, তারা কিন্তু আগের ক্লাসগুলো তোমাদের প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যেখানে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে পাবে। আমি প্র্যাকটিস সেট আলোচনা করিয়েছি, প্রিভিয়াস ইয়ারের পঞ্চায়েতের প্রশ্নপত্র আলোচনা করিয়েছি এবং বেশ কিছু ডিটেলস ক্লাস করিয়েছি। তো সেখানে যেমন আমরা পদ আলোচনা করেছি, সমাস আলোচনা করেছি, এইগুলো। ওকে, তো এইভাবে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করব। তো তা আজকে আমাদের যেটা টপিক সেটা হলো বিশেষ্য এবং সর্বনাম। ফার্স্ট বিশেষ্য পদ আমরা শুরু করব। বিশেষ্য পদ কাকে বলে না, বিশেষ্য পদ বলতেই আমরা যেটা একদম ছোট থেকে পড়ি যে কোনো কিছুর নাম বোঝায়। আমরা বিশেষ্য পদ বলতেই একটা বিষয় আমরা খুব ইজিলি বুঝি, যেটা হচ্ছে দেখো কোনো কিছুর নাম বোঝায়, সেটা হলো বিশেষ্য পদ। এই ব্যাপারটা আমাদের ছোট থেকে একটা কনসেপ্ট তৈরি হয়। কিন্তু নামটা কিসের বোঝায়? ঠিক আছে, নাম বোঝায় কোন রকম ব্যক্তি, কোন রকম বস্তু, কোন রকম স্থান, কোন জাতি, গুণ, কাজ,
এই সব কিছুর নাম বোঝালে তাকে আমরা বিশেষ্য পদ বলি। আর মূলত এই ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, কাজ এগুলোর ওপর বেস করেই বিশেষ্য পদের শ্রেণী বিভাগগুলো কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, যে যখন এইগুলোর নাম বোঝাচ্ছে, অর্থাৎ কোনোভাবে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাচ্ছে, যখন কোনো জাতি বা ধর্মের নাম বোঝাচ্ছে, গুণ এবং অবস্থা বা কার্য, কোনো সমষ্টি একত্রভাবে কোনো কাজ করা, তাদের নাম যখন বোঝাচ্ছে তখন আমরা সেটাকে বিশেষ্য পদ বলছি। যেমন কি, যেমন হচ্ছে যমুনা নামক নদীটি দেখেছি। ঠিক আছে, যমুনা নামক নদীটি দেখেছি, তাহলে আমি কি বললাম, যমুনা নামক নদীটি দেখেছি। এখানে দেখো তোমার কি বলে, যমুনা, যমুনা হচ্ছে পার্টিকুলার একটা নদীর নাম বোঝাচ্ছে, তাহলে সেটা হলো বিশেষ্য পদ। আর নদীটি দেখেছি, নদী, নদী কিন্তু কোনো কিছুর নাম বোঝাচ্ছে, একটা জলস্রোত বা একটা স্রোতের ধারা, তার নাম বোঝাচ্ছে, তাই নদীটিও কিন্তু বিশেষ্য পদ। ওকে, তাহলে নদীটাও কিন্তু বিশেষ্য পদ, আর যমুনাও হচ্ছে বিশেষ্য পদ। এবার আমাকে পরীক্ষায় জানতে চাইবে যে কোনটা কি ধরনের বিশেষ্য পদ, স্পেসিফিক্যালি বলো। সেগুলো আমরা শ্রেণী বিভাগ আলোচনা করতে গিয়ে শিখে নেব। চলো নেক্সট। নেক্সট হচ্ছে বিশেষ্য পদের শ্রেণী বিভাগ, প্রকারভেদ যাকে আমরা বলি। ফার্স্ট হচ্ছে কি, সংজ্ঞাবাচক বিশেষ্য। ধরো আমি কারোর নাম ধরে ডাকছি, বিকাশ, ধরো শ্যামল, ধরো আরতি, যেমন ধরো ধরো আমি বলছি যে আম, একটা ফলের নাম বলছি কিন্তু স্পেসিফিক্যালি কোনো একটা ফলের নাম বলছি, জামরুল, জাম, তারপর হচ্ছে কাঁঠাল, ঠিক আছে, তরমুজ। এই যে স্পেসিফিক্যালি যখন আমরা কোনো ফলের নাম বলছি, বা দেশ, ধরো ভারতবর্ষ, যেমন ধরো চীন, যেমন ধরো আমেরিকা যুক্তরাষ্ট্র, যেমন ধরো ইংল্যান্ড, তো এই কি হচ্ছে, আলাদা আলাদা দেশের নাম বলছি। তো এই ধরো বললাম কোনো ব্যক্তির আলাদা নাম, কোনো দেশের ধরো আলাদা আলাদা স্পেসিফিক ভাবে কোনো বিশেষ করে যখন কোনো দেশকে আমরা ডাকছি বা নদীকে আমরা ডাকছি, তাহলে সেগুলো হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। দেখো নদী, আগেই বলেছি নদী কিন্তু বিশেষ্য পদ, কিন্তু আমি বলছি স্পেসিফিক্যালি গঙ্গা। তাহলে এই যে আমি যখন বিশেষভাবে কোনো কিছুর নাম বলছি বা কাউকে চিহ্নিতকরণ করছি, বিশেষভাবে কারোর নাম বোঝালে, কারোর নাম যখন আমরা বোঝাই, বা ধরো আমি কোনো কিছুকে একদম স্পেসিফিক্যালি চিহ্নিত করছি, চিহ্নিত করি, তখন সেটাকে আমরা বলছি যে সংজ্ঞাবাচক বিশেষ্য। বিষয়টা কেমন না, গঙ্গা, গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী, নদীর মধ্যে গঙ্গা একটা নাম। ভারতবর্ষ একটা দেশ, একটা স্পেসিফিক্যালি নাম হলো। ধরো আরেকটা বলছি, যেমন তাজমহল এক আশ্চর্য সৃষ্টি। তোমরা সকলেই জানো তাজমহল হচ্ছে সারা বিশ্বের যে সপ্তম আশ্চর্য আছে তার মধ্যে একটা, তাহলে তাজমহল এক আশ্চর্য সৃষ্টি। এই যে আমি বলছি, তাহলে সারা বিশ্বের যে সপ্তম আশ্চর্য আছে তার মধ্যে একটা হচ্ছে তাজমহল, তাহলে তাজমহল একটা স্পেসিফিক্যালি নাম, তাজমহল একটা আশ্চর্য সৃষ্টি। পশ্চিমবঙ্গ একটা রাজ্য, সারা ভারতবর্ষে অনেক রাজ্য রয়েছে, তার মধ্যে একটি রাজ্য হচ্ছে যেমন পশ্চিমবঙ্গ, যেমন গুজরাট, যেমন হচ্ছে বিহার, যেমন হচ্ছে ঝাড়খণ্ড, এই আলাদা আলাদা প্রত্যেকটা রাজ্য রয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো হলো বিশেষ্য পদ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পার্টিকুলারলি সংজ্ঞাবাচক বিশেষ্য, যখন কোনো কিছুর নাম একদম বিশেষভাবে বোঝায়। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। শ্রেণীবাচক বিশেষ্যটা কি, দেখো আমি কারোর নামটা স্পেসিফিক্যালি বলছি না, বিশেষভাবে বলছি না, আমি বলছি অনেকগুলো নদী প্রবাহিত হয়েছে, এই যে নদী, চিড়িয়াখানায় অনেক প্রাণী দেখলাম, তাহলে তুমি পার্টিকুলার বলছো না, কিন্তু তুমি বাঘ দেখেছো কি সিংহ দেখেছো, তুমি বলছো অনেক প্রাণী দেখেছো। তাহলে এই যে তুমি প্রাণী বা অনেক মানুষ, তুমি কাউকে নাম ধরে ডাকছো না, অনেক প্রাণী বা অনেক মানুষ, অনেক পাখি, অনেক বই, পার্টিকুলার কোনো একটা বইয়ের তুমি নাম বলছো না, শ্রেণীগতভাবে তুমি বোঝাচ্ছ সকলকে একসঙ্গে, তাহলে এটাকে বলা হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। এই যে শ্রেণীবাচক বিশেষ্যটা আমরা বলছি, কোনো ধরো কি বলবো, ধরো যে বিশেষ্য পদ দ্বারা কোনো একটা গোষ্ঠী, ধর্ম গোষ্ঠী বা বস্তু বা প্রাণীকে বোঝানো হয়,
তাকে আমরা বলছি শ্রেণীবাচক। এই শ্রেণীবাচকটারই আরেকটা নাম আছে, যেটা হলো জাতিবাচক বিশেষ্য। এই শ্রেণীবাচক বিশেষ্যর আরেকটা নাম হয়, যেটাকে আমরা বলছি জাতিবাচক বিশেষ্য। ওকে, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, সর্বশী এবং পিঙ্গলা নামক গরু দুটি অতি প্রিয় ছিল। সর্বশী এবং পিঙ্গলা, পিঙ্গলা নামক গরু দুটি, তাহলে গরুর নামটা আমি স্পেসিফিক্যালি বলছি না, গরুর কথা বলছি। গরু দুটি প্রিয় ছিল, ঠিক আছে? তাহলে এখানে গরুর নামটা অবশ্যই কি হবে, নাম হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। আর যেহেতু সব কটা গরুকে একসঙ্গে বলা হচ্ছে, তাহলে সেটা হবে শ্রেণীবাচক বিশেষ্য। তাহলে সেটা হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। ওকে, চলো। আচ্ছা, তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের ম্যাথসের অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে। একদম বেসিক লেভেল থেকে জসিম স্যার ক্লাস করাচ্ছেন চ্যাপ্টার ওয়াইজ। 3 মান্থসের কোর্স, এটি অনলি 699। যাদের মনে হচ্ছে তারা ম্যাথসে উইক, তারা অতি অবশ্যই এখনই ক্লাসটা তোমরা পেড ব্যাচে যুক্ত হয়ে যাও। 8348817027 এই নাম্বারে তোমরা জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। চলো, নেক্সট হলো, নেক্সট যে ভাগটা আমরা পড়বো বা শ্রেণী বিভাগ বা প্রকারভেদ, সেটা হলো ভাববাচক বিশেষ্য। আচ্ছা, ভাববাচক বিশেষ্যটা কি? মানুষ মনের যখন কোনো ভাব বা অনুভূতিকে প্রকাশ করে, তাই তো? মানুষ যখন তার মনের কোনো ভাব বা অনুভূতিকে প্রকাশ করছে, তাকে আমরা ভাববাচক বিশেষ্য বলি। যেমন জল পানে তৃপ্ত হলাম। ভালো করে তোমার কি বলে সেন্টেন্সটা দেখো, জল পান করে কি হলাম, তৃপ্ত হলাম। এতে তোমার মনের ভাব প্রকাশ পেয়েছে, তৃপ্ত হলাম। এই যে তৃপ্ত হওয়া, মনের ভাব প্রকাশ পেল, অনুভূতিটা প্রকাশ পেল, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। ধরো আরেকটা বলছি, এই যে ক্রোধ পরিহার করো। ঈর্ষা হিংসার জন্ম দেয়, ঈর্ষা হিংসার জন্ম দেয়, ঠিক আছে? মানে রাগ করো না আর কি, ক্রোধ পরিহার করো, ঈর্ষা হিংসার জন্ম দেয়। ধরো আরেকটা বলছি, উল্লাসে মন মেতেছে। উল্লাসে তোমার খুব আনন্দ হয়েছে, উল্লাসে মন মেতেছে। তাহলে এটা, এই উল্লাসেটা হলো ভাববাচক বিশেষ্য। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। দেখো, এটা ভালো করে বুঝবে। ক্রিয়া মানে যখন আমরা কোনো কিছু কাজ করাকে বোঝায়। ধরো আমি বলছি সে গান করছিল, এই যে গান করা, এই পুরোটাকে বোঝাচ্ছে ক্রিয়া। কিন্তু ক্রিয়াপদটার যখন কোনো নাম দেবে, ধরো সে শুয়েছিল, তাহলে সেটা হচ্ছে তার কাজ করা, শুয়ে থাকাটা তার কাজ। কিন্তু এই শোয়াটার নাম আছে, সেটা হলো শয়ন। এই শয়নটা হচ্ছে কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে যখন যে বিশেষ্য পদ দ্বারা কোনো ক্রিয়ার নাম বোঝাচ্ছে, ক্রিয়ার নাম বোঝালে তাকে আমরা কি বলছি, যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার নাম বোঝায় তাকে বলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন ধরো কি, যেমন ধরো লিখন অভ্যাস করো। আমরা ছোটবেলা বলি না বাচ্চাদেরকে ভালো করে লিখতে প্রত্যেকদিন? তাহলে লিখন অভ্যাস করো। তাহলে এই যে লেখাটা হচ্ছে কাজ, লিখে রাখো, লিখে রাখাটা হলো কাজ, কিন্তু কাজটার নাম হচ্ছে লিখন, ঠিক আছে? লিখন। তাহলে এটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন অধ্যাপনা মহৎ পেশা, লেখাপড়া ছাড়া কেউ বড় হতে পারে না। অধ্যাপনা, এখানে কাজের নামটাকে বলেছে, পড়ানো কাজটা হচ্ছে অধ্যাপনা, সেই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্যটা কি? সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে যখন আমরা কোনো জাতি বা শ্রেণীর একটা সমগ্র সমষ্টিটাকে বলছি। যেমন একদল পাখির ঝাঁক উড়ে গেল, এই যে পাখিদের ঝাঁক, ঠিক আছে? সৈন্যদল কুচকাওয়াজ করতে করতে যাচ্ছে, তাহলে এই যে সৈন্যদের দলটাকে বুঝিয়েছে, সেটাকে বলা হচ্ছে। যেমন আমি বলছি
সৈন্যদল কুচকাওয়াজ করছি। ধরো আরেকটা বলছি, কাকাবাবু নেতাজি ক্লাবের সদস্য ছিলেন। এই যে ক্লাবের সদস্য, সেখানে তো একজন থাকে না, অনেকজন থাকে। ক্লাবের সদস্য, কাকাবাবু নেতাজি ক্লাবের সদস্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নেতাজি, দেখো কারোর নাম, সেটাও কিন্তু বিশেষ্য পদ, কিন্তু সেটা হচ্ছে সংজ্ঞাবাচক। আর সমষ্টিবাচক কি? ক্লাব, যেখানে একটা মাত্র সদস্য থাকে না, অনেক সদস্য থাকে, তাই জন্য এটা হবে সমষ্টিবাচক। যেমন জনগণ গণতন্ত্রের ভিত্তি, জনগণকে নিয়েই পুরোপুরি গণতন্ত্র, গণতন্ত্র বা ডেমোক্রেসি যেটাকে আমরা বলি। তো এই জনগণ একজন মানুষকে নিয়ে তো হয় না, এটা অনেকজন মানুষ, তাই জন্য এটা হয়েছে সমষ্টিবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দ্বারা কোনো সমষ্টি বোঝায়, কোনো শ্রেণী বা জাতি, এদের সমষ্টিকে বোঝানো হয়, তাকে আমরা বলছি সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, আর হচ্ছে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম গুণবাচক বিশেষ্য। আর একটা হয় যেটা হলো গুণবাচক বিশেষ্য, যে যে বিশেষ্য পদ দ্বারা কোনো প্রাণী বা বস্তুর দোষ, গুণ, ধর্ম ইত্যাদিকে বোঝায়। যেমন ছোট দাদার প্রতিভা প্রশংসাযোগ্য, কারোর গুণবাচক বিশেষ্য যদি আমরা বলি, গুণবাচক বিশেষ্য কি হবে না, দাদার প্রতিভা, তাহলে এটা হচ্ছে ওর গুণ, প্রতিভা থাকাটা ওর গুণ, প্রতিভা প্রশংসাযোগ্য। যেমন ধরো, করুণা ভিক্ষা করে ফিরেছি দাঁড়ে দাঁড়ে, করুণা ভিক্ষা করে ফিরেছি দাঁড়ে দাঁড়ে, এই করুণা, এটা হচ্ছে ওর একটা গুণ। করুণা ভিক্ষা করে ফিরেছি দাঁড়ে দাঁড়ে, তাহলে সেটা হচ্ছে এই যে করুণা, এটা হলো কি, সেটা হচ্ছে তোমার গুণবাচক বিশেষ্য। ওকে, গুণবাচক, কারোর কোনো কিছু গুণ বোঝাচ্ছে, গুণ। এই গেল তোমাদের বিশেষ্য পদ। বিশেষ্য পদ তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে। আর প্রত্যেকে অবশ্যই নোটস গুলোকে কালেক্ট করে রাখবে ভালো করে, আর ক্লাসগুলো রিপিটেডলি দেখতে থাকবে, কারণ এগুলো কনসেপচুয়াল ক্লাস। তো যেটা হচ্ছে যে ক্লাস যদি বুঝতে পারো, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাসগুলোকে দেখবার জন্য। ওকে, কারণ আমি ব্যাকরণটা তোমাদেরকে সবকটাই করাবো স্টেপ বাই স্টেপ। ওকে, সর্বনাম পদ। সর্বনাম পদ কি? আমরা এতক্ষণ ধরে কোনো কিছুর নাম বোঝাচ্ছিল, সেটাকে আমরা বিশেষ্য পদ বলেছি, কিন্তু বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলা হয়। মূলত বাক্যের মধ্যে বিশেষ্যর পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলা হয়। ঠিক আছে, তাহলে বাক্যের মধ্যে যে পদ ব্যবহার করা হয় তাকে আমরা সর্বনাম পদ বলে থাকি। কি হচ্ছে বিষয়টা, সর্বনাম পদটা হচ্ছে যে বিশেষ্য পরিবর্তে যে পদ ব্যবহার করি। যেমন ধরো, রাম বিদ্যালয়ে যায়, রাম খেতে ভালোবাসে, এই বারবার যদি আমি রাম শব্দটাকে ব্যবহার করি, তাহলে কি ভালো লাগবে? ধরো আমি প্রথমে বললাম রাম বিদ্যালয়ে যায়, তারপরে আমি বলছি সে খেতে খুব ভালোবাসে, সে খেতে ভালোবাসে, এই যে সে শব্দটা ব্যবহার করলাম, সে, আমি, তুমি, তোমরা, আমরা, আমাদিগকে, এই সমস্ত শব্দ। ঠিক আছে, সে খেতে ভালোবাসে। ঠিক আছে, এই যে শব্দগুলো বলছি, তো এই শব্দগুলোই হচ্ছে কিন্তু সর্বনাম পদ। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এই যে শব্দগুলো, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে সর্বনাম পদ। ওকে, তাহলে এই সে, আমি, তুমি, তোমরা, আমরা, তাহারা, এইগুলো সমস্ত সর্বনাম পদ। চলো নেক্সট।
নেক্সট কি হবে? নেক্সট হচ্ছে যে সর্বনাম পদের প্রকারভেদ। আমরা কি করছি না, ব্যক্তিবাচক সর্বনামটা আলোচনা করব। ব্যক্তিবাচক সর্বনাম কি? তুমি কি করো, আমরা বাড়ি যাচ্ছি, তাহলে তুমি কি করো, এই যে বলছি আমি তুমি কি করো, তুমি কি করো, এখানে যে শব্দটা রয়েছে, এখানে দেখো তুমি কি করো, আমরা বাড়ি যাচ্ছি, এই যে শব্দটা, আমরা একটা ব্যক্তিকে নির্দেশ করছি, তাই তো? ব্যক্তিটাকে নির্দেশ করছি। নির্দেশক সর্বনাম পরেরটা, তাহলে যদি সর্বনামে আমরা প্রথমটা বলি যে ব্যক্তিবাচক সর্বনাম, অর্থাৎ কি হবে এক্ষেত্রে না, ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে। যে সর্বনাম পদ দ্বারা কোনো ব্যক্তির পরিবর্তে যে সর্বনাম পদটাকে ব্যবহার করছি, ব্যক্তিটাকে পরিবর্তে তাকে আমরা বসাচ্ছি, যেমন আমি, তুমি, আমরা, তোমরা, সে, তাহারা, এগুলো। যেমন আমি পথ ভোলা এক পথিক এসেছি, আমি একটা ব্যক্তির পরিবর্তে ব্যবহার করছি, সেটা হলো ব্যক্তিবাচক। নির্দেশক সর্বনাম কি? তুমি পার্টিকুলার কাউকে নির্দেশ করে বলছো, ধরো বলছো এই দেশ আমার, ঠিক আছে, তাহলে এই দেশটাকে তুমি নির্দেশ করছো, এটা আমার পেন, এই যে তুমি বলছো এটা আমার পেন, ঠিক আছে, তাহলে এটা তুমি পেনটাকে নির্দেশ করে বলছো। যখন তুমি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বলছো, ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বলছো, তাহলে তাকে আমরা কি বলছি? নির্দেশক সর্বনাম। যখন তুমি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বলছো, তাকে আমরা বলি নির্দেশক। যেমন এটা, ইনি, এগুলো, হ্যাঁ, আবার ওটা, সেইগুলো, এই যে তুমি নির্দেশ করে বলছো, এগুলোকে আমরা বলছি নির্দেশক সর্বনাম। চলো নেক্সট, অনির্দেশক সর্বনাম। তুমি কোনো কিছুকে নির্দেশ করে বলছো না। যে সকল সর্বনাম পদের দ্বারা কোনো কিছু কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বোঝানো হয় না, ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা যায় না, করা যায় না, তাকে আমরা বলছি। যেমন কেউ ক্লাসে উত্তর দিল না, তাহলে তুমি এখানে কিন্তু কেউ, অর্থাৎ পার্টিকুলারলি কাউকে তুমি কিন্তু বলতে পারছো না যে এ উত্তরটা দিয়েছে, তুমি বলতে পারছো না যে উত্তরটা এই দিয়েছে, তুমি বলছো কেউ উত্তর দিল না, তুমি পুরো নির্দেশ করে বলতে পারছো না। ধরো আমি বললাম কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে, তার মানে এই যে কেহ মানে কেউ, ঠিক আছে, তাহলে কেউ পার্টিকুলার ওইভাবে নির্দেশ করে বলা যায় না। নেক্সট হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। যে সর্বনাম পদের দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যে সর্বনাম পদের দ্বারা তুমি প্রশ্ন জিজ্ঞাসা করছো, যেমন কে, কি, কারা, কে এসেছে, কি করছিস তোরা, কে এই কাজ করেছে, তুমি কখন এলে, এই যে কখন, এই যে এগুলো বোঝাচ্ছি, এটা হলো প্রশ্নবাচক সর্বনাম, ঠিক আছে, বা প্রশ্নসূচক সর্বনাম। ঠিক আছে, ধরো আমি একটা বাক্যতে বললাম ও পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন রে, তাহলে তুমি এই যে বলছো, ঠিক আছে। এবার নেক্সট হলো, এই বাক্যগুলো কিন্তু দরকার, তাহলে প্রশ্নবাচকে যে সর্বনাম পদের দ্বারা কোনো কি করা হচ্ছে, যে সর্বনাম পদের দ্বারা প্রশ্ন করা হচ্ছে, যে সর্বনাম পদের দ্বারা তুমি প্রশ্ন করছো, তাকে আমরা বলছি প্রশ্নবাচক সর্বনাম। নেক্সট হচ্ছে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক, যে সকল সর্বনাম পদ আপনাকে বোঝাতে ব্যবহৃত হয়, তাকে আমরা আত্মবাচক সর্বনাম পদ বলে থাকি। যেমন আপনি, আপনারা, স্বয়ং। আত্মবাচক, তুমি নিজেই কাজটা করবে, রাজা নিজেই প্রজাদের জন্য প্রজাদের জন্য জিনিস পাঠালেন, ঠিক আছে, তাহলে রাজা নিজেই, এই যে আমরা যখন সেলফ বিষয়টা ব্যবহার করি, ঠিক আছে, যখন আমরা নিজেদের, আপনার, নিজের কথাই বলছি, যেমন ধরো ধরো আমরা বলি সংকোচেরও বিহবলতা নিজেরই অপমান, তাহলে এই যে আমরা নিজেকেই অপমান করছি, আমি যদি সংকোচের সাথে কোনো কিছু করি, তাহলে আমি নিজেকেই অপমান করব, ঠিক আছে, রাজা নিজেই প্রজাদের জন্য জিনিস পাঠালেন, এগুলো হলো আত্মবাচক সর্বনাম। লাস্ট
পরেরটা হলো সমষ্টিবাচক সর্বনাম, যে সর্বনাম পদের দ্বারা কি করা হচ্ছে, কোনো সমষ্টি বোঝাচ্ছে, অনেকজন পরস্পর মিলে বা উভয় পক্ষই বিষয়টা মেনে নিল, সমষ্টিবাচক। বা এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সাকল্যবাচক। সাকল্য, দন্তে সয়াকার ক লয় জফলা, ঠিক আছে, সাকল্যবাচক। কিভাবে, যে সর্বনাম পদের দ্বারা কি হচ্ছে না কোনো ব্যক্তি বা বস্তু ভাবের সমষ্টির পরিবর্তে ব্যবহার করা হয়। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, তাহলে আমরা সবাই রাজা, ঠিক আছে, আমরা সবাই রাজা, এখানে একটা পুরো সমষ্টিকে বোঝানো হচ্ছে। দেখো, আমরা সবাই রাজা, বা ধরো আমরা যদি বলি যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এইগুলো হচ্ছে সাকল্যবাচক বা সমষ্টিবাচক সর্বনাম। চলো নেক্সট, নেক্সট হলো সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষটা খুব সহজ, এই যে সে, যিনি, তিনি, যে বাক্যের মধ্যে এইগুলো থাকে তাকে আমরা সাপেক্ষ সর্বনাম বলি। কেন বলি সাপেক্ষ সর্বনাম? যেমন যেমন তেমন, বাক্যগুলো দেখলেই বুঝতে পেরে যাবে, যেমন তেমন। ধরো আরেকটা বলছি, যেখানে সেখানে, যাকে, যাকে তাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এগুলো যখনই আমরা বসাচ্ছি সেটা হলো সাপেক্ষ সর্বনাম, তাহলে যে সর্বনাম পদ জোড়ায় জোড়ায় ব্যবহার হচ্ছে। যেমন ধরো আমি বলেছি, দেখো, যে অল্পে সন্তুষ্ট সে আনন্দে থাকে। বা ধরো আমি আরেকটা বলছি, যেমনটি বলা হয়েছে তেমনটি করবে, ঠিক আছে। এই যে বাক্যগুলো যখন আমরা দুটো সর্বনাম একই সাথে বসছে তখন আমরা সেটাকে বলছি, কিন্তু এই ধরনের সর্বনাম হতে হবে, অন্য সর্বনাম হলে হবে না, সেটা হলো সাপেক্ষ সর্বনাম। আর পরেরটা হলো পারস্পরিক সর্বনাম, অর্থাৎ যে সর্বনাম পদ ব্যক্তি বা বস্তু এই উভয়ের মধ্যেই পরস্পরের সম্পর্ক সূচিত করে। ব্যক্তি বা বস্তু উভয়ের মধ্যে পরস্পরের সম্পর্ক সম্পর্ক সূচিত করে, তাকে আমরা বলছি পারস্পরিক সর্বনাম। যেমন কি, পরস্পর ঝগড়া করো না। ধরো আমি বলছি, ছেলেরা আপনা আপনি যুদ্ধ করছে, তারা আপোষে মিটমাট করেছে, মানে দুই পক্ষই এখানে কাজ করছে, দুটো পক্ষ থাকবে, তোমরা নিজে নিজে কাজটা সেরে ফেলো। তাহলে এই যে তোমরা নিজে নিজে কাজটা সেরে ফেলো, এটা কিন্তু অবশ্যই ওই আত্মবাচকের মধ্যে পড়বে না। তোমরা নিজে নিজে, মানে তোমরা নিজে নিজে বলতে এখানে কি বোঝানো হয়েছে, দুটো পক্ষের কথা বলা হয়েছে, এই পক্ষ আর ওই পক্ষ, দুই পক্ষ মিলে কাজটা সেরে ফেলো, তোমরা নিজে নিজে কাজটা সেরে ফেলো। ওকে, তাহলে এটা হলো কি হবে না, পারস্পরিক সর্বনাম। ওকে, তাহলে আজকে আমরা এগুলো করলাম। হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করবে অবশ্যই। দরিদ্র পদটি কি পদ, খুব ইজি দিয়েছি একটা প্রশ্ন, আমি দেখতে চাই। আর আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত তোমাদের সঙ্গে। নেক্সট দিন আমরা নেক্সট কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে থ্যাংক ইউ, ক্লাস দেখতে থাকো, ক্লাস কেমন লাগছে আমাকে জানিও। চলো, গুড নাইট। আর ভালো লাগলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।